দেশের ৯৪টি উপজেলায় শুরু হলো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে আগামী স্বাধীনতা দিবসের আগেই প্রকৃত তালিকা প্রকাশ। উন্নত প্রযুক্তিতে পরিবেশ রক্ষা করে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জলবিদ্যুৎ আমদানি করতে নেপালের সঙ্গে আগামী মাসেই চুক্তি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির জমায়েত। জিকির আজকারের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা। কাল আখেরি মোনাজাত। নিখোঁজের ১২ দিন পর বাড়ি ফিরলেন গাইবান্ধার সাদুল্লাপুরের আওয়ামী লীগ ও যুবদল নেতা। এলাকার আরও কয়েক যুবককে তুলে নেওয়ার হুমকির অভিযোগ। এবং ছড়া ও খালগুলো দখলে থাকায় সিলেট নগরীর নিত্য সমস্যা জলাবদ্ধতা। সর্ববৃহৎ প্রকল্প অনুমোদন, নির্মাণ হবে ওয়াকওয়ে। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি ফয়সাল মোর্শেদ। ৯৪ উপজেলায় যাচাই বাছাইয়ের মাধ্যমে শুরু হলো দেশব্যাপী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার কাজ। কয়েক স্তরের বাছাইয়ের এ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। এদিকে স্বাধীনতা সংগ্রামের ৪৫ বছরের মাথায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবার আশায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অন্তর্ভুক্ত হতে না পারা মুক্তিযোদ্ধারা। রাজনৈতিক দুষ্টচক্রের আবর্তে স্বাধীনতার ৪৫ বছরেও নিরূপণ সম্ভব হয়নি মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা। তাই মুক্তিযুদ্ধের এত বছর পরও ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে তালিকা থেকে অনায়াসেই বাদ পড়তে দেখা যায় সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া অসংখ্য বীর সেনানীকে। এ সমস্যার স্থায়ী সমাধান করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করতে গত কয়েক বছর ধরে নানা উদ্যোগ গ্রহণের কথা বলে আসছিল সরকার। সেই ধারাবাহিকতায় শনিবার আনুষ্ঠানিকভাবে দেশের ৯৪টি উপজেলায় শুরু হলো প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম। একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের নেতৃত্বে প্রত্যেক উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে ৭ সদস্য তদন্ত কমিটি। যাচাই বাছাইকালে কোনো মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে সাক্ষ্য দিলে সর্বোচ্চ ২ বছরের জন্য তার সম্মানী ভাতা স্থগিত করা হবে বলেই আগেই সতর্ক করে দেওয়া হয়েছে। তাই সরকারের এই উদ্যোগের মাধ্যমে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ তালিকার প্রত্যাশা করছেন মুক্তিযোদ্ধারা। একবার আমরা পোস্ট অফিসের মাধ্যমে দরখাস্ত করেছি গত সার্কুলারে, আমার কোনো খবর আসেনি। এবার তো দরখাস্ত করে রাখছে, আমরা মনে করছি এই ঘোষণা দিছে আমার নাম আসতে পারে, ওই প্রত্যাশায় আমরা আসছি। সার্টিফিকেটের জন্য বা সরকারি অনুদানের জন্য আমি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। সত্যিকার মুক্তিযোদ্ধা বেরিয়ে আসুক, ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করুক, এইটাই আমরা সরকারের কাছে আবেদন। রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি জানান, দলমত নির্বিশেষে প্রকৃত মুক্তিযোদ্ধাকে অবশ্যই তালিকাভুক্ত করা হবে। বিএনপি জামাতের সময় ৪৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদপত্র এবং আমাদের ২০০৯ থেকে ২০১৬ ডিসেম্বর পর্যন্ত অনেকেই যে ভুয়া কাগজপত্র দাখিল করে যে সনদ সংগ্রহ করেছেন, এই সমস্ত কিছুকেই যাচাই বাছাই করার জন্য একটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করার জন্য আজকের এই আয়োজন। আমরা কোনো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষের মুক্তিযোদ্ধা সত্যিকার মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার জন্য এই আয়োজন আমরা করেছি, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধারা যেইখানেই অবস্থান করুক না কেন, তাদের সনদ বাতিল করার বা যাচাই বাছাই করে তাদেরকে হেনস্থা করার কোনো রকম অভিপ্রায় এই সরকারের নাই। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আগামী স্বাধীনতা দিবসের আগেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে বলেও আশা করছেন তারা। বর্তমান তালিকা অনুযায়ী দেশে প্রায় ১,৩২,০০০ মুক্তিযোদ্ধা রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠানোর জন্য আরও প্রায় ১.৫ লাখ আবেদন পড়েছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। সকালে যশোর সদর উপজেলা চত্বরে শুরু হয় মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদের কাজ। এ সময় ৪টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা সনদের জন্য আবেদন করেন। এরপর শুরু হয় তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কার্যক্রম। কুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজীবপুর উপজেলায় দিনব্যাপী চলে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ। এ সময় প্রায় ৩০০ মুক্তিযোদ্ধার আবেদনপত্র জমা পড়ে। এছাড়া তালিকায় নাম থাকলেও অনেকে মুক্তিযোদ্ধার সনদ পাননি বলে অভিযোগ করেন। বগুড়ার কাহালু ও আদমদিঘি উপজেলায় শুরু হয়েছে তালিকা হালনাগাদের কাজ। পরে স্থানীয় মুক্তিযোদ্ধারা আবেদনপত্র জমা দিলে শুরু হয় তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ। এদিকে এই কার্যক্রমে খুশি মুক্তিযোদ্ধারা।
এছাড়া চাঁদপুর, চুয়াডাঙ্গা ও নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় চলছে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদের কাজ। আগামী 1 মাসের মধ্যেই রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের ঋণ চুক্তি সম্পন্ন হবে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রকল্পটি থেকে সরে আসার কোনো কারণ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগামী মাসে দেশটির সাথে সরকার সমঝোতা চুক্তি করবে বলেও উল্লেখ করেন নসরুল হামিদ। গেল 18 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সাইডলাইন বৈঠকে বিদেশের মাটিতে প্রথমবারের মতো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে বিশ্ব সম্প্রদায়কে সাফ জানিয়ে দেন, প্রকল্পটি পরিবেশসম্মতভাবেই নির্মাণ করা হচ্ছে। প্রথম মাসে আমাদের প্রধানমন্ত্রীর পর এবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও পুনর্ব্যক্ত করলেন রামপালের প্রযুক্তিগত সক্ষমতার কথা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি জানান, 1 মাসের মধ্যেই সম্পন্ন হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঋণ চুক্তি। যে টেকনোলজিতে আমরা কয়লা বিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছি রামপাল, সেটা সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। যে টেকনোলজি, যে সকল দেশ এখন কথা বলছেন এই রিনিউয়েবল এনার্জি বা আলগোর বা যারা কথা বলছেন, তারা দেশটা উন্নত দেশ তৈরি হয়েছে কিন্তু কয়লাকে ব্যবহার করি। আমরা এখনো ফাইন্যান্সিয়াল ক্লোজিং এর জায়গায় আছে, হয়তো আগামী মাসের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্লোজ হয়ে যাবে রামপাল, আমরা আশা করতেছি। এ সময় প্রতিবেশী দেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসেই নেপালের সাথে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। এতে ভারতের ভূমি ব্যবহার করারও সম্মতি মিলেছে। নেপালের মন্ত্রী মহোদয় আসছিলেন, ওনার সাথে আমাদের কথা হয়েছে। আমাদের যে এমইউটা সাইন করার কথা ছিল ওনারা কনফার্ম করে পাঠিয়ে দিয়েছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে আশা করছি নেপালে গিয়ে আমরা এই চুক্তি সই করব এবং ভারতের ভূমি ব্যবহার করে আমরা ভুটান এবং নেপাল থেকে বিদ্যুৎ আনবো, এই বিষয়ে ভারতের সম্মতি পাওয়া গেছে। এছাড়াও আগামীতে ভারত, নেপাল ও ভুটান থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনার কথাও তুলে ধরেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা পরিকল্পনা নিয়ে যাচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ দেশের নির্দিষ্ট জেলাগুলোর পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন প্রায় 50টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দূর দূরান্ত থেকে যাত্রাপথের সব ঝুঁকি ঝামেলা স্বীকার করেই ইজতেমা ময়দানে আসছেন তারা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। দেশি বিদেশি লাখো মুসল্লির ইবাদত বন্দেগি আর জিকির আসকারে মুখরিত টঙ্গীর তুরাক্তি। তীব্র শীত উপেক্ষা করে ফজরের নামাজের পরপরই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। কিভাবে সমস্ত লোকের মধ্যে সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি আসে, লোকজন শান্তিতে চলাফেরা করতে পারে, এই বিষয়গুলোর উপর কথাবার্তা হচ্ছে। 5 ওয়াক্ত নামাজ যাতে সহি হয়ে যায়, হ্যাঁ, এই জন্য মানুষকে দাওয়াত দিই। মানুষের শিখাইতে হবে, আমাকেও শিখতে হবে। যারা না জানি ভুলত্রুটি সবারই আছে, আল্লাহ পাক জানি সবারই শিখায়। আমবয়ান শেষে খিত্তায় খিত্তায় চলে ইসলাম ও দ্বীনের আলোচনা। এরপর একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন ইজতেমায় আসা দেশি বিদেশি লাখো মুসল্লি। দুনিয়াতে কিভাবে শান্তি পাবো এবং আখিরাতে আমরা মুক্তি পাবো সেই বিষয়ে এখানে আলোচনা হয়। আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য এবং সারা বিশ্বে ইসলামকে প্রচার হয়, এরা করার জন্য এখানে আসি। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ ছাড়াও বসানো হয়েছে 14টি ওয়াচ টাওয়ার। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দ্বিতীয় পর্বে দেশের 17টি জেলার মুসল্লি সহ এবছর 2 পর্বে মোট 33টি জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। বাকি 31টি জেলার মুসল্লিরা আগামী বছর 53তম বিশ্ব ইজতেমায় শরীক হবেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। মেহেরপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একই পরিবারের 4 সদস্য, চিকিৎসা সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। জিম মণ্ডল ও সাদেকুল ইসলামের পর এবার বাড়ি ফিরলেন গাইবান্ধা সাদুল্লাপুরের আওয়ামী লীগ নেতা প্রিন্স ও যুবদল নেতা শাপলা। নিখোঁজ হবার 12 দিন পর দিনাজপুরের পার্বতীপুরে ছেড়ে দেয়া হয় তাদের। এদিকে নতুন করে এলাকার আরো কয়েক যুবককে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট।
টানা 12 দিন পৃথিবীর আলো দেখতে পাননি গাইবান্ধার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও একই ইউনিয়নের যুবদলের সহ সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা। তুলে নিয়ে যাওয়ার পর ছোট্ট একটি ঘরে আটকে রাখা হয় তাদের। শুক্রবার গভীর রাতে দিনাজপুরে তাদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করেন তাদের। তবে কে বা কারা অপহরণ করে আটকে রেখেছিল সে বিষয়ে কিছুই বলতে পারছেন না প্রিন্স ও শাপলা। 3-4টা মোটরসাইকেল সহ দাঁড় করাইলো, পরে আমার গাড়ি তুলে নিল, আমার গাড়িতেই নিয়ে চলে গেল। যাওয়ার পর কিছু দূর যে আমার চোখ বন্ধছে, তারপরে আর বলতে পারি না যে কি। তা 2 জায়গা চেঞ্জ করছিল আমাকে রাখিয়ে। কে বা কারা নিয়ে গেছে আমার হুট করে ধরছে, তো পেছন থেকে বুঝতে দেয়নি। এইভাবে উধাও করে নিয়ে যায় কেন, গুম করে রাখা হলো, তো এটা আসলে আমরা এলাকাবাসী, এটা আসলে খুব দুঃখজনক। এভাবে রাতের আধারে এক জায়গায় পড়ে থাকবে, এটা আসলেই এই গণতন্ত্রের দেশে এটা কখনো আমরা আশা করতে পারি না। এদিকে প্রিন্স ও সাইফুল বাড়ি ফিরে আসতে না আসতেই নতুন করে আবারও এলাকার যুবকদের মুঠোফোনের মাধ্যমে অপহরণের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। কেউ যেন অযাচিতভাবে অন্যায়ভাবে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই বিষয়টি অবশ্যই প্রশাসন তার দায়িত্বশীল ভূমিকার মধ্যে থেকে দেখবে, এটা আমি বিশ্বাস করি। গত 10 জানুয়ারি সাদুল্লাপুরের নলডাঙ্গা রেলগেট এলাকা থেকে প্রিন্সকে এবং কাচারিবাজার এলাকা থেকে শাপলাকে তুলে নিয়ে যাওয়া হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সকালে রাজধানীর পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শহীদুল হক বলেন, গোয়েন্দা সংস্থা তৎপরতার সঙ্গে কাজ করছে, শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যাবে বলেও জানান তিনি। আমাদের সশস্ত্র ক্যাডার বাহিনী আছে, তারা হিংস্র, সেগুলি তো আছে। তাদের অতীত ইতিহাস, অতীত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই জনগণের যে তাদেরকে সন্দেহ করে, সন্দেহের দৃষ্টিতে আছে, এটা অমূলক না। যেহেতু জনগণের সন্দেহ অমূলক না, কাজে আমরা জনমনের মতকে আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা আগাচ্ছি সেভাবে। স্পষ্টভাবে এখন এটা ডিটেকশন হয়নি, তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ হেডকোয়ার্টারের টিম, যে পুলিশ হেডকোয়ার্টার জঙ্গিদের আমাদের বিশেষ ভূমিকা রাখছে, পুলিশ হেডকোয়ার্টারের টিমও কাজ করতেছে, অন্যান্য টিম কাজ করতেছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে ইকবাল হোসেন বকুলের পরিবর্তে রিপন আহমদ ভুট্টোর যাবজ্জীবন সাজা ভোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষণ করে আগামীকাল আদালত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারি। দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে তিনি একথা জানান। ইচ্ছা করলেই তো কেউ একে অন্যের সাজা খাটতে পারবে না, সেখানেও আইনের কিছু বাধ্যবাধকতা আছে। আর যদি অন্য কেউ তাকে এই কাজে সহযোগিতা করে থাকে তাহলে সেটারও একটা ব্যবস্থা হবে। তদন্ত প্রতিবেদনের উপরে তো আমাদের পূর্ণাঙ্গ আস্থা অবশ্যই আছে, সেই কারণে আমরা আগামীকাল সেই রিপোর্ট পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করে আইনানুগ যেটা সুন্দর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। নারায়ণগঞ্জে 7 খুনের মামলার রায় নিয়ে বিএনপি শুরুতে ইতিবাচক হলেও এখন তারা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার থরখার বাসস্ট্যান্ড এলাকায় তিতাস নদীর পুনর্খনন প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আপনাদের আমলে ফাঁসির আসামি সুইডেনে চলে যেত, সুইডেন থেকে এসে একদিনের জন্য কারাগারে যেত, আর আপনাদের রাষ্ট্রপতি সেটা মাফ করে দিত। আমাদের আমলে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আমরা কাউকে মাফ করি না, আমরা প্রাপ্য শাস্তি দিয়েই বুঝিয়েছি যে যে অন্যায় করে সে শাস্তি পায়। আপনারা জানেন এই বিএনপি সরকার, এই জিয়াউর রহমান, এই এরশাদ 21 বছর বঙ্গবন্ধু হত্যার কোন মামলা করতে দেয় নাই। সিলেট দিয়ে সুরমা নদী ছাড়াও ছোট বড় 14টি ছড়া ও খাল প্রবাহিত হয়েছে। তারপরও মাত্র 26.5 বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। মূলত প্রভাবশালীরা ছড়া ও খালগুলো দখল করে রাখায় বর্ষা মৌসুমে লেগে থাকে জলাবদ্ধতা। সমস্যার সমাধানে ছড়া ও খাল রক্ষায় সিসিকের ইতিহাসে 236 কোটি টাকার সর্ববৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এই টাকা দিয়ে ছড়া খনন, উদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি ছড়ার উপর ওয়াকওয়ে নির্মাণ ও বিউটিফিকেশন করা হবে। আব্দুল আহাদের রিপোর্ট।
এটি সিলেট নগরীর তালতলা এলাকার জল্লাছড়া। এই ছড়ার মুখ 25 ফুট হলেও 200 হাত এগুনোর পর প্রশস্ত 5 থেকে 10 ফুট। একই অবস্থা নগরীর বাকি 13টি ছড়ারও। কোথাও ছড়ার উপর নির্মিত হয়েছে ভবন, আবার কোথাও ভরাট করা হয়েছে। গত 2 বছরে সিটি কর্পোরেশন কিছু কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও এখনো বেশিরভাগই বেদখল। নগরীর পানি প্রবাহের পথ দখল হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতা অভিশাপ হয়ে দেখা দেয়। তা থেকে জনগণকে মুক্তি দিতে 236 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই টাকা দিয়ে ছড়া ও খাল রক্ষার পাশাপাশি বিউটিফিকেশন করা হবে। ছড়াগুলোতে রিটেনিং ওয়াল নির্মাণ করা, ইউ টাইপ ড্রেন নির্মাণ করা, বেশ কিছু জায়গায় বিউটিফিকেশন কাজ করা, এই কার্যক্রমগুলো আমরা করব। ইতোমধ্যে জল্লাছড়ার উপর ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এই প্রকল্পের কাজ শেষ হলে সাধারণ মানুষ জিন্দাবাজার থেকে তালতলার দিকে পায়ে হেঁটে বের হতে পারবে। অন্যদিকে অবৈধ দখলদারদের সতর্কবাণী দিয়েছে সিটি কর্পোরেশন। যদি 2-4 জন থাকে সেটা আমার মনে হয় আমাদের কার্যক্রম যদি দেখে তারা আমার মনে ছাড়তে বাধ্য হবে, কারণ এরকম 2-1টা জায়গায় আমরা সাকসেস হয়েছি। প্রকল্পের সাথে জড়িত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন, প্রকল্প বাস্তবায়ন হলে নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না। সিলেটে জলাবদ্ধতা থাকার কথা না। এখানে যেটা সুবিধা সেটা হলো যে ছড়া আছে, কিন্তু আমরা ড্রেনেজ সিস্টেমটাকে, যে মানুষের ছোট ছোট বাসা থেকে যে রাস্তা থেকে যে পানিটা যাওয়ার, সেই ড্রেনেজ সিস্টেমটাকে প্রপারভাবে ডিজাইন করিনি। সিলেট নগরীতে ছড়ার দৈর্ঘ্য 72 কিলোমিটার, আর প্রকল্পের অর্থ দিয়ে 31 কিলোমিটার ছড়ার সংস্কার করা যাবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরো থাকছে। টঙ্গী মিলগেট এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে তুলার গুদাম সহ অর্ধ শতাধিক বাড়িঘর। কুমিল্লা লাকসামের দৌলতগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, মালামাল পুড়ে নিঃস্ব দোকানিরা। মেহেরপুরে ডুফিনি মাস্কিউলার ডিস্ট্রফি নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন একই পরিবারের 4 সদস্য। চিকিৎসার জন্য সর্বস্ব ব্যয় করেও কোনো ফল না পেয়ে মানসিক প্রতিবন্ধী স্ত্রী এবং আক্রান্ত 2 ছেলে, মেয়ে ও নাতনির মৃত্যু চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন মানসিকভাবে ভেঙে পড়া এক গৃহকর্তা। বিষয়টি স্বীকার করে চিকিৎসা সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তবে সিভিল সার্জন বলছেন, এ রোগের সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই। মীর সৌদ আলী চন্দনের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর শহরের বেরপাড়া এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের বড় ছেলে আব্দুস সবুর, বয়স এখন 24 বছর। জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী। তবে প্রথমে তা বোঝা না গেলেও 4র্থ শ্রেণীতে পড়ার সময় ধরা পড়ে ডুফিনি মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত তিনি। একই রোগে আক্রান্ত তোফাজ্জল হোসেনের ছোট ছেলে, মেয়ে এবং নাতনি। তাদের চিকিৎসার জন্য সর্বস্ব ব্যয় করেছেন তিনি, কিন্তু কোনো ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়া মানুষটি তাদের মৃত্যু চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। চিকিৎসকরা আমাকে বলেছে যে যদি আপনার পুত্র সন্তান হয় তো এই রোগটা হতে পারে, তারপরে যদি আপনার মেয়ের ঘরে বা আপনার ছেলের ঘরে যদি পুত্র সন্তান হয় এই রোগটা হতে পারে। তো যার ফলে আমরা তো এখন দেখছি যে আমার মেয়ের ঘরে এই সন্তানটা হয়েছে, তো এর ভিতরে ওই সিমটম গুলো পাওয়া যায়। আমরা আরো দুশ্চিন্তায় পড়ে গেছি। বিষয়টি স্বীকার করে চিকিৎসা সহযোগিতার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। কেউ ধরনের আবেদন করা এটা আইনগতভাবে সিদ্ধ না। মাননীয় বিভাগীয় কমিশনের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করতেছি, যাতে তার একটি ভালো চিকিৎসার ব্যবস্থা হয়, অন্তত এই পরিবারটিকে অসহায় অবস্থা থেকে রক্ষা করার জন্য। তবে জেলার সিভিল সার্জন বলছেন, ব্যতিক্রমধর্মী এই রোগের সুনির্দিষ্ট কোনো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। এই রোগে মাংস জমাট হয়ে যায়। কনজেনিটাল বা বংশানুক্রমে আসা এক ধরনের ডিজিজে আক্রান্ত। আসলে এটা একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। এটার স্পেসিফিক কোনো ড্রাগ নাই, মাত্র একটা ড্রাগ মার্কেটে আছে, এটা হলো ফলিসন। এই ট্যাবলেটটা খেলে হয়তো কিছুটা ভালো থাকে। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সর্বনাশা এই ব্যাধিকে ডুফিনি মাস্কুলার ডিস্ট্রফি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। সময় সংবাদ, মেহেরপুর। টঙ্গী মিলগেট এলাকায় অগ্নিকাণ্ডে তুলার গুদাম সহ অর্ধ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। দুপুরে চেরাগালি এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নামের বাজারের একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পাশের ঝুটের গোডাউন সহ একটি বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এর আগেই বস্তির অর্ধ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রয়োজনীয় মালামালও সরিয়ে নিতে পারেননি অনেকেই। এছাড়া তুলার ও ঝুটের গোডাউনের সবকিছু পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।
এদিকে কুমিল্লার লাকসামে ভয়াবহ আগুনে দৌলতগঞ্জ বাজারে শতাধিক দোকানের মালামাল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন মালিকরা। সকালে আগুনের হাত থেকে বেঁচে যাওয়া মালামাল সরানোর কাজ শুরু করেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত 11:30টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই স্বর্ণপট্টি, কাপুরিয়া পট্টি সহ বাজারের শতাধিক দোকান পুড়ে যায়। ঠাকুরগাঁওয়ে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে সদর হাসপাতালের নবজাতক সহ 5 শিশুর মৃত্যু হয়েছে। অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। গত এক সপ্তাহে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 7 শতাধিক শিশু। এদিকে অভিভাবকরা জানান, শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা কম হওয়ায় হাসপাতালে শিশুদের নিয়ে বারান্দায় থাকতে হয়। এমনকি নার্সরাও ঠিকমতো সেবা দেন না বলেও অভিযোগ করেন তারা। এই অবস্থায় জনবল সংকটের কারণে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। বেডে থাকার জন্য একটা অথবা 2টা থাকার যায়, এখানে থাকতে যে 3টা থেকে 4টা। কার কখন ইনজেকশন করতে হয়, কার কখন স্যালাইন লাগাতে হয়, কখন স্যালাইন খুলতে হয়, এটা যাবে নার্স যাবে রোগীর কাছে, কিন্তু রোগী আসতে হয় নার্সের কাছে। এক রুমও তো পানি নাই, এত নোংরা অবস্থা, এই অবস্থা কোনো কিছু বলে না। নার্সদেরকে ডাকতে গেলে আবারদেরকে আমাকে ধমক দেয়। সিঁড়ির মধ্যে থাকছি সারা রাত্রি ধরে, কিন্তু একটা সিট পাই না কখনো। আমাদের এটা 50 বেড হসপিটাল ছিল, গত বছর এটা আমরা 100 বেডে রূপান্তরিত হয়েছে বটে, কিন্তু আমার ম্যান পাওয়ার এখন আমরা পাইনি। যদি আমরা পেয়ে যাই, এবং সিস্টার আমাদের অনেক শর্ট, 100 বেডে মাত্র 85 সিস্টার, এবং গত নিয়োগে আমরা দুর্ভাগ্যক্রমে সিস্টারের উপজেলায় পেয়েছি, কিন্তু হসপিটালে পাইনি। আমরা যোগাযোগ করছি, সামনে বা আমাদের দিতে চাইছে। নতুন ধারা ছাড়া বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া ছাত্র রাজনীতি তার আগের ঐতিহ্য হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিতে নতুন ধারা ছাড়া বাংলাদেশের আপনার রাজনীতি কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্র সংগঠন তাদের সেই স্পিরিটও নাই, তাদের রাজনীতিতে কোনো ধারও নাই। এটা জাস্ট মাত্র রাজনীতির নামে রাজনীতি করে। মেহেরপুরের মুজিবনগরে রূপচাঁদ শেখ নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে সোনাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি 6 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ওহিদুল ইসলাম জানান, সীমান্তের 106 নম্বর পিলারের কাছে নিজ জমিতে কাজ করছিলেন রূপচাঁদ শেখ। এ সময় ভারতের নদিয়ার জিন্দা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়। এর আগে রূপচাঁদকে ভারতের নদিয়ার চাপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় বিএসএফ। প্রেমে প্রেমে আগামী স্বপ্ন স্লোগান নিয়ে রংপুরে শুরু হতে যাচ্ছে 5ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন ফিল্ম সোসাইটির আয়োজনে 24 জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব। সকালে শহরের রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই আয়োজনের কথা জানানো হয়। আগামী 24 জানুয়ারি সকাল 10টায় স্থানীয় টাউন হলে উৎসবের উদ্বোধন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। উৎসবে 23টি দেশের 40টিরও বেশি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। 27 জানুয়ারি পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। চট্টগ্রামের শিশু একাডেমিতে চলছে ফুড কার্নিভাল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ মৌটুসী। আমরা এখন আছি চট্টগ্রামের শিশু একাডেমিতে। এখানে কিন্তু আজকে 2 দিন ধরে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে, চিটাগাং ফুড ফেস্টিভ্যাল। চিটাগাংয়ের আইকম নামে একটি প্রতিষ্ঠান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই উৎসবের আয়োজন করেছে। চট্টগ্রামের ভোজন রসিক যারা রয়েছে তাদেরকে একটি স্থানে আনার জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে কিন্তু অনুষ্ঠানের শেষ দিন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে 15 থেকে 20টি প্রতিষ্ঠান, বিশেষ করে যারা স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেঙ্গল মিট, সিগনেচার থেকে শুরু করে কিউব থেকে শুরু করে নামকরা যেসব খাবারের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়েই কিন্তু এখানে আয়োজন করা হয়েছে এই ফুড
কাস্টিবলের। তো সেক্ষেত্রে আমরা দেখছি এখানে চট্টগ্রামের যারা ভোজন রসিক যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এসে যে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ রয়েছেন সেই স্বাদগুলো তারা এখানে গ্রহণ করছেন। তো সেক্ষেত্রে আজকে যেহেতু অনুষ্ঠানের শেষ দিন, আজকে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের স্থানীয় যেসব ব্যান্ড রয়েছে, চট্টগ্রামের যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডগুলো এখানে পারফর্ম করছেন। গতকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 2 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। তো এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে চট্টগ্রামের যেসব ভোজন রসিক রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটি প্ল্যাটফর্মে কাজ করার জন্যই তারা এই আয়োজনটি করেছে, যাতে লোকজন যারা রয়েছে তারা জানতে পারে চট্টগ্রামে কি কি ধরনের খাবার রয়েছে। বিশেষ করে মেজবানের কিন্তু এই চট্টগ্রামে মেজবানের মাংসের অনেক সুখ্যাতি রয়েছে। আমরা এমনিতেও জানি চট্টগ্রামের মানুষ ভোজন রসিক। তো সকল ভোজন রসিক মানুষকে নিয়ে এই ধরনের একটি ভোজন মিলন মেলারও আয়োজন তারা বলছে। যেহেতু বিভিন্ন ধরনের মেলা হয় এই চট্টগ্রামে, তো সেক্ষেত্রে খাবারেরও যদি একটি মেলা করতে পারে সে তার কারণেই কিন্তু এখানে আয়োজন। আর আমরা দেখছি নগরীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছেলে মেয়েরা, বিশেষ করে তরুণ যারা রয়েছে তারা এখানে আসছেন। শুধু তরুণরাই নয়, বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন শুধুমাত্র খাবারের যে স্বাদ, বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের যে স্বাদ, সেই স্বাদগুলো যাতে তারা গ্রহণ করতে পারে, যাতে মেলা যদি শেষ হয়েও যায় এরপরে তারা যাতে সেই প্রতিষ্ঠানগুলোতে যে তারা এই খাবারের স্বাদ নিতে পারে, সে কারণেই কিন্তু এখানে আসা। তো এসে আমরা যেটা দেখতে পেলাম গতকাল এবং আজ প্রচন্ড সাড়া পড়েছে। এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা যতটুকু আশা করেছিল তার থেকে অনেক বেশি লোকজন কিন্তু এখানে আসছেন, দেখছেন। অনেকে ঘরের জন্য এখান থেকে যে খাবারগুলো রয়েছে খাবার কিনে নিয়ে যাচ্ছেন, অনেকে এখানে খাচ্ছেনও। তো সেক্ষেত্রে বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে অনেকটা মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রামের খাবারের উৎসব। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শিশু একাডেমি থেকে সর্বশেষ খবর। চট্টগ্রামে আয়োজিত ফুড কার্নিভালের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের 94টি উপজেলায় শুরু হলো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে আগামী স্বাধীনতা দিবসের আগেই প্রকৃত তালিকা প্রকাশ। উন্নত প্রযুক্তিতে পরিবেশ রক্ষা করে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জলবিদ্যুৎ আমদানি করতে নেপালের সঙ্গে আগামী মাসেই চুক্তি। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির জমায়েত। জিকির আসকারের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা। কাল আখেরি মোনাজাত। নিখোঁজের 12 দিন পর বাড়ি ফিরলেন গাইবান্ধার সাদুল্লাপুরের আওয়ামী লীগ ও যুবদল নেতা। এলাকার আরো কয়েক যুবককে তুলে নেয়ার হুমকির অভিযোগ। এবং ছড়া ও খালগুলো দখলে থাকায় সিলেট নগরীর নিত্য সমস্যা জলাবদ্ধতা। সর্ববৃহৎ প্রকল্প অনুমোদন, নির্মাণ হবে ওয়াকওয়ে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।